তিহান থামে, তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে রূঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস? তুই কি বলছিস? এতটা অবুঝ থাকার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়ো করে বলে, আ না, 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 এখানে নয়। আপনি আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না, প্লিজ। কিছুক্ষণ হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষল তিহান। অতঃপর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তোর রুমে আছি, দরজা খোলাই রাখবো। আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে রাখবি, চেঁচামেচি করবি না একদম। মুখ লটকালো তোহা। তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর কণ্ঠে ডাকল, শোন, জি। ঘাড় উঁচিয়ে বলল তোহা। চাইলে দরজাটা ভিতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার উত্তরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। বলে আরো আগের মতো শুয়ে পড়ল তোহা। তিহান মুচকি হাসল। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো। কারো একটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়, একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দুহাতে মাথা চেপে উঠে বসলো তোহা। এখন একটু ভালো লাগছে, তবে মাথাটা ভার ভার লাগছে। দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তুর্যর রুমে উকি দিল সে। কিন্তু এমা, তিহান তো নেই রুমে। তবে বিছানার কুচকানো চাদরটা দেখে সে বুঝল রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লে হঠাৎই আটকে উঠল সে। প্রায় দুপুরের 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতেই টেবিলের উপর নাস্তা প্লেট চোখে পড়তেই আরও একটু অবাক হলো সে। ধীর পায়ে রুমে যেয়ে ফোন বাজতে দ্রুত সেটা রিসিভ করতেই তিহানের কণ্ঠ ভেসে আসলো, ঘুম থেকে উঠিস না এখনো? উঠেছি। এখন উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শোনা। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে, আমি অফিসে, ফ্ল্যাটেই থাকিস, বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন, রাতে আমি ফিরে না পর্যন্ত দরজা খুলবি না, বুঝছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে, বলতে পারছি না। নীরস কণ্ঠে বলে তিহান। অফিসে অনেক কাজের চাপ, নয়তো কখনো তুহাকে একা রেখে আসতো না সে। তিহানের চাপে পড়ে আসতেই হয়েছে। রাতের বেলা সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তোহাকে সেখানে দেখে সে উচ্চস্বরে ডাকলো, দেহু, এখানে আয় তো। জি। শুনতে পাস না? এই বারান্দা আসতে বলেছে। ফ্ল্যাটের চাবি আছে না তোর কাছে? তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা, তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছে মানে আসবে, ফাস্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদেই সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে, বস। তোহা বসে না, মিনমিনিয়ে কণ্ঠে বলে, একদম মিথ্যে বলার চেষ্টা করবে না। ভুলে যাচ্ছ কোথায়? তোমাকে তোমার থেকে বেশি আমি চিনি। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে। বলে আরও কিছুক্ষণ গিটার উল্টা পাল্টা সুর তুলে তিহান। তোহা আটসাট হয়ে বসে আছে, তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব। তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁট ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। এতটুকু গিয়ে এক মুহূর্ত থামল তিহান। এতক্ষণে এক ধ্যানে চেয়ে থাকা দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারও গাইতে শুরু করলো, क्योंकि तुम ही हो, अब तुम ही हो,
जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। বারান্দায় নতুন লাগানো ফুল গাছে ছোট্ট টবের উপর একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণা হাওয়ায় ধাক্কায় একটু একটু দুলছে। তোহার মাধুর্যে ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর উপর। নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে দরজার ঘেঁষে দাঁড়ালো সে। তার থেকে মাত্র দুহাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙের পাখা মেলে বসে রয়েছে প্রজাপতিটা। তোহা একটু হাসলো। নামমাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিলেই তো তা উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে সুবিশাল আকাশের গহীন সাম্রাজ্য। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাঁপ ছাড়ল তোহা। ফুলের টবটা তুর্য এনেছে তার জন্য। সে বন্ধুর বাড়ি গিয়েছিল, ওদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়। সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বয়ে এনেছে সে। মূলত ফুল প্রচণ্ড পছন্দ তোহার। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশা আসবে তার জামাই সহ। তাছাড়া সাইফ, নুহাস আর স্বর্ণালীও আসবে, থাকবে দুদিন। বিয়ের পর এই প্রথম আসা নিশার। আরও আগেই আসতো, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি, কারণ বাসায় তোহা ছাড়া আর কেউ ছিল না। এসে কি করতো? তবে এখন সমস্যা নেই। দুদিন আগেই তার মা খালামণি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেলে প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরে খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতিদের স্বতঃস্ফূর্ত মিলন মেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটা বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলে মিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। কাঠের জায়গা না পাওয়ার পাশে একটা চেয়ার টেনে দুপা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজর কাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝে চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার করে হেসে শার্টের হাতা গুটাতে গুটাতে সে বলে, আমাকে ছাড়া আড্ডা দিচ্ছে সবগুলো। কথাটা বলে সৌহার্দ্যর দিকে চোখ পড়তেই তোহার পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল, আরে দোলা ভাই যে, কেমন আছেন? সৌহার্দ্য হাসল, হাতে হাত মিলিয়ে বলল, আছি ভালোই। তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে তো হাসাহাসি হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোহার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়ালো সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বুলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখি সবকটা ভিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসল, হৃদয় কাঁপিয়ে দেয়া হাসি। সেদিক তাকিয়ে একটুখানি থামল তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর উপরের অংশটা আরও একটু খামচে ধরল সে। নিশা তেতে উঠে বলল, আমরা মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইয়াকে আমরা যথেষ্ট সম্মান করি, বুঝলে? সেই জন্যই ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ ছিলাম। তিহান ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি রে? তুই চুপ না করলে তো আমি কথা বলতে পারতাম না। বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। তিহানের কথায় অপদস্থ হয়ে চুপ করে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সমস্বরে হেসে উঠল। খানিক বাদেই তিহানের চোখ গেল বিছানায় কোণে সাইফ
নুহাসের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি, মুহূর্তে ভ্রু কুঁচকে গেল তার। থুতনিতে হাত ঝুলিয়ে সে বলল। উনি কে? সাথে সাথে ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল। আমি বাবির দেবর। বলে নিশার দিকে ইশারা করলো সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহলটা কণ্ঠ তিহানের সৌহার্দ্য উত্তর দিল। ও আসতে পারেনি বিয়েতে, ও অসুস্থ ছিল, তবে এঙ্গেজমেন্টে এসেছিল, তুমি হয়তো খেয়াল করনি। তিহান মাথা নাড়িয়ে বলল। হয়তো বা। অনন্ত আবারও মুচকি হাসল। তোহা তখন বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের উপর। বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অন্তরের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তেই মুহূর্তে মুখে চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছে আড়াল করে বসল সে। আকাশি রঙের একটা হ্যান্ডপ্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের রং তুলি ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়েই পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট্ট একটা সাদা পাথরের লকেটটা একদম ফুটে উঠেছে। চুলে খপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দু হাত ভর্তি সাদা রঙের তিহানের দেয়া সেদিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনারের লাগিয়ে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে। বের হতে না হতেই স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হলো, তাদের পরনেও শাড়ি। তারা বেরিয়ে আসতেই ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। একবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দ্য পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকেলে তখন 5:17 বাজে। এখনো রোদ আছে আশেপাশে, আলো ঝলমলে চারিপাশ। এক হাত শাড়ি কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতেই একটু থেমে ঘাড় ঘুরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্তে পলকহীনভাবে চেয়ে থেকে একটু সাইড দিয়ে বলল। আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আপাদমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল। আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ির সামনে নামো। কথাটা কানে যেতেই চকিত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জা পড়বে সে। তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তিহান বলল। কি শুনলি, নামো। তোহা আর কিছু বলল না, চুপচাপ নিচে নামতেই দেখলো পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভের সিটে বসেছে সৌহার্দ্য, তার পাশে নিশা, পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আরেকটা গাড়ি সাইফদের। সাইফ আর নুহাস উঠেছে সেখানে। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল। তুমি এখানে আসো তো। তোহা আমতা আমতা করতেই তিহান তার হাত টেনে বলল। ও আসলে চাপাচাপি করে বসতে পারে না, সমস্যা নেই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরো কিছু বলার আগেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইফদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল। তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনের চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাচের চুড়িতে রিনছিন করে বেজে উঠছে শব্দ তরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে। তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘোরাতে ঘোরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল। দেহ ডান পকেটে হাত ঢোকাতো। তোহা বুঝতে না পেরে বলল। জি। পাঞ্জাবি ডান পাশের পকেটে হাত ঢোকা। ইতস্ততভাবে তিহানের পকেট হাতড়াতেই একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহা কিছু বলার আগেই তিহান বলল। পর।
তোহা বিনা বাক্যে দুলদুটো পড়ে নিতেই গাড়ি থামালো তিহান। ঝুঁকে গিয়ে তোহার পাশে গাড়ির জানালায় গাছ উঠিয়ে দিয়ে এক টানে তোহার চুলের খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তেই তোহা লজ্জায় মিইয়ে যাওয়া কণ্ঠে পিটপিট করে বলল। তিহান বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হলো না। তার আগে তিহান তার সারা মুখে চোখ বোলাতে বোলাতে বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল ঠোঁটের উপর রেখে নিচু কণ্ঠে বলল। একদম মেঘ ময়ূরী লাগছে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘ ময়ূরী। শেষ বিকেলের রোদ আছড়ে পড়েছে জানালার কাছ ভেদ করে। একটা সরু তেজশ্রী রোশনি তোহার মুখের উপর ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা। দৃষ্টি নিচের দিকে দিয়ে থম ধরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে, ঠোঁটে। পাক্কা 30 মিনিট যাবৎ তার সারা মুখে চোখ বুলিয়ে যাচ্ছে তিহান। তার মাদকতা মাখা গভীর দৃষ্টি বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় শ্বাস প্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতের বৃদ্ধাঙ্গুল হালকা করে তোহার ঠোঁটে স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোণা যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল। দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসলো। আচমকা হেসে ফেলা সেই হাসি দেখার ইচ্ছা থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গাল থেকে হাত সরিয়ে নিলে তোহা মুখের উপর আসা চুলগুলো কানের পিছে গোজার জন্য হাত ওঠাতেই তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসল। তোহার মুখে এখনো লজ্জার ভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল। চুল বেঁধে জানলাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুনরায় খপা করতে করতে বলল। চুলগুলো শুধু শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল। জানলার কাজটা নামা দেহ, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্তি নিয়ে খোপা আটকে জানালায় খুলতে খুলতে বলল। এসি ছাড়লেই তো পারেন। এসির কৃত্রিম ঠান্ডায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এদিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, গাছে ছড়ানো ছিটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মধ্যে একটু একটু রৌদ্রোজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁক ফোকর দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনি তিহানকে প্রশ্ন করে। আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান, তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল। মেঘময়ূরী মানে তুমি, তুমি মেঘময়ূরী। হ্যাঁ, বলুন না, এটার অর্থ কি? অধৈর্য কৌতূহলী শোনায় তোহার কণ্ঠ। তিহান আবারও হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে। মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্য বিরাজ করা এক অরণ্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দেয়। আমি হলাম সেই মেঘ, আর তুমি হচ্ছে আমার রাজ্য বিরাজ করা সেই অতি সুন্দরী রমণী, বুঝলে? প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? অতি শান্তিতে কি সব মানুষের ঘুম আসে, নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পেছনে থামে, সুতরাং তারাই আগে পৌঁছেছে। তিহান ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে তোহার সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলল। আমরা সবার আগে পৌঁছেছি, অযথা দেরি হবে বলে মাথা খাচ্ছিল আমার। তোহা ভ্রু কুঁচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে। আমি একবারই বলেছি, তাতেই আপনার মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। বলে তোহার পাশে দরজা খুলে দেয় তিহান, বলে। না, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছন থেকে এগিয়ে আসে সবাই। তাদের দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অন্তর জিজ্ঞেস করে। তোয়া,
আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশা ভ্রু কুঞ্চিত করে সন্ধিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুলন নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলে, আসলে এটা মার্কেটের সামনে জ্যাম আটকে ছিল গাড়ি। গাড়ি থেকে পাশের দোকানে দুলটা চোখে পড়তে কেনার জন্য জেদ করছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বন্ধু আবার কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিসই তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসল তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদতো তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওখানে সক্কাটা কানের দুল কিনে দিতাম। আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেলসানো স্বরে বলল অন্তর। তোহা একরাশ বিরক্তি নিয়ে অন্তরের দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠেছে লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়েও সৌজন্যতার খাতিরে চুপ করে গেছে সে। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরে বলল, তিহু আসলে অপচয় একদমই পছন্দ করে না, আর বাড়াবাড়ি করাতে সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথায় অপমানটা বুঝতে অসুবিধা হলো না অন্তর। তথাপি কোনো জবাব দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসল তোহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালো লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা। খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ। ৯ তলার উপরে হওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা। উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যের মাঝখানে। তার মুখোমুখি বসেছে অন্তর। তার বাঁকা চাহনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতেই খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে 2টো পিৎজার অর্ডার নিতেই বলতেই তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান। হেসে বলল, তিহুর মাশরুমে অ্যালার্জি, পিৎজায় মাশরুম থাকবে তো সেজন্য আর কি। অনন্ত এবার তোহাকে বলল, আর ইউ শিওর তো তুমি ওগুলোই খাবে নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি হেসে বলল, জি, আমি এগুলোই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই ছবি তোলার জন্য সবাইকে দাঁড় করালো নিশা। অনন্ত সুযোগ পেয়ে পেছন থেকে তোহাকে স্পর্শ করতেই তোহার বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। অতঃপর নিজেই তুর্যর পাশে দাঁড়িয়ে খুব সন্তর্পণে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতেই চুপচাপ অন্তরের দিকে এগিয়ে শান্ত ধীরস্থির কণ্ঠে বলল, স্টে ইন ইউর লিমিটস। সন্ধ্যা শেষে রাত নামতে চলেছে। ফেরার পথেও তিহানের সাথে আসছে তোহা। গাড়ির ভেতরে হলুদ লাইট জ্বালানো। এলোমেলো চুলে নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি। বলেছে গাড়ি থেকে নামার আগে দিব, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতে তিহান বলে, তিহু দেখ তো জ্বরে পানি আছে নাকি? পানি দিয়ে কি করবেন? নিশ্চয় তোর মাথায় ঢালবো না, খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনে ড্রয়ারটা খুলে তোহা কর্নারে একটা পানির বোতল দেখতে পেয়ে বলে, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠ তিহানের। বোতলের মুখটা খুলে তোহা। অতঃপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নীরস কণ্ঠে বলে, হ্যাঁ করুন, আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দেই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখে আটকে থাকে। তিহান মুখ হা করতেই একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাধ্যনাতায় একটু পানি
চিবুক গড়িয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আরও একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুক আর গলা মুছিয়ে দিতে দিতেই বুঝতে পারে তার চুলের ভাঁজে কারো 5 আঙ্গুল ডুবে গিয়েছে। মুখ তুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী, তোমাকে ছোঁয়া নয় বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট। নির্জন মাঝ রাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে 9:10। 3-4 বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাংচার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেছে তিহানের। রাগে চোটে হাত দিয়ে বাড়ি দিতে চেয়েও থেমে গেল সে। পাশের সিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসের ছাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। প্রচণ্ড জ্যামে প্রায় 1 ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষও নেই। নীরব পরিবেশ। তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ তার বাড়ি ফেরা লাগতো না। এখানে এসেও বাঁধল বিপত্তি। মাঝপথে টায়ার পাংচার হয়ে গেল। তখন জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সিট বেল্ট খুলে ফেলল তিহান। বের হওয়ার জন্য গেট খুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকালো। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিটপিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বাড়িয়ে তিহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এইখানে একা রেখে চলে যাবেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘোরে কি বলেছে নিজেই বোঝেনি। আমতা আমতা করে বলে সে, ও আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি। বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসলো। তিহান তীক্ষ্ণ হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পেছন থেকে এক্সট্রা টায়ার আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু গেড়ে বসতেই বুঝলো তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকালো না, প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসবে না আর। বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটে পড়তেই তিহান কাজ করতে করতেই সন্দিহান কণ্ঠে বলল, কি দেখিস? তোহা আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমন কিছু না, 10-20 মিনিটে হয়ে যাবে, মাথা ঘামাস না। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা। তিহানের উরুর উপর ঠেকানো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে বেশ অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলেও সোজা করতে পারছে না তিহান। মুখ দিয়ে বিরক্তিসূচক ধুর শব্দটা বের হতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতেই মাথা নিচে ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেলল তিহান। মেয়েটা যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে। মেয়েটার যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তেই ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিয়ে সে বলে, ঘড়িটা খুলতে তিহু, মলে হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাতটা দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতের মুঠোয় দিয়ে পুনরায় লাইট ধরে ঘড়িতে চোখ পড়তেই আটকে ওঠে সে। এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চেলাচেলি করিস না।
বেশ কিছু সময় সব নীরব, গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে একটা দুটা রিক্সা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনে ঝাঁক থেকে গাছ নড়ার শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘাউ ঘাউ করতেই চিৎকার করে ওঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলে, তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়াতে থাকে অনবরত। তিহান ফুঁসে ওঠে। টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে বলে, তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে দেহ। ও কি করবে তোকে? কাঁথা। তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেলে তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্রগুলো পেছনে ঢুকিয়ে রেখে ফিরে আসতেই দেখলো গাড়ির সামনের জায়গাটায় উঠে পা ঝুলিয়ে বসেছে তোহা। মায়াবী দৃষ্টিজোড়া হয়তো অন্ধকার আকাশের তারাগোনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই। নির্জীব উদাস মুখশ্রীর নজরে আসতেই বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের। ধীর পায়ে এগিয়ে এসে তোহার কনুই ধরে শান্তভাবে বলল, নাম দেহ, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামলো না, বরং আচমকাই তিহানকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান। সাথে আবারও অবাকও হলো বেশ। তোহার উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবির পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তেই আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বিকার থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর আরেক হাত মাথার পেছনে রেখে নরম কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না। প্রাণহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইল তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখ মুখে। চোখ বন্ধ, গলার স্বর আরো একটু নামালো তিহান। বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। অতঃপর তিহানের পিঠের দিকে পাঞ্জাবিটা দুহাতে খামচে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখা মাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাৎ বুঝবে না। এই যে সে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তে চোখ মুখ শক্ত করে ফেলল তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখনই চর মেরে দিলে না কেন? উনি আপুর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক দেহ, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। তিহান আবারও থমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিস নি। তিহানের ধমকে তোহার কান্না বাড়ল বই কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার হাত মাথায় বোলাতে বোলাতে বলল, যদি কখনো আমাকে কোনো দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শ তোমার অস্বস্তি হয়, বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকে চর মারতে কোনো দ্বিধা করবে না। মূলত সে যেই হোক না কেন, এক চরে তাকে বুঝিয়ে দিবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শিখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছুই নেই। বলে হাত দিয়ে তোহার চোখের পানিগুলো মুছে দিতেই মুচকি হাসল তোহা। তিহান ছাড়াতে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে জাপটে ধরে তিহানের বুকে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচে টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের ঘর্ষণে শব্দটা বেশ লাগছে তার। রান্নাঘর থেকে একটু পরপরই তেলে ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আফিয়া মিলে কি সব যেন বানাচ্ছে সেই বিকেল থেকে। নিশারা চলে গেছে আজ সকালে, যদিও আরো একদিন থাকার কথা ছিল,
কিন্তু সৌহার্দ্য জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকেলেই স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা। তবে তাদের সাথে অন্তরও চলে যাওয়ার বেশ স্বস্তি লাগছে তোহার। অনন্তর চলে যাওয়া বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে মাত্র এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতেই তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতাগুলো কনুই পর্যন্ত কুটানো, হাতে পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরে 3টে বোতাম খোলা বিধায় ফর্সা বুকের অনেকাংশেই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুইয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তোহা। নিচু গলায় বলল, ভেতরে আছেন খালামণি, রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তীর্যক চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। অতঃপর এর অর্থ উদ্ধার হতেই এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যে বসল সে। দরজা আটকে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়ার থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দিত তিহু। কথাটা শোনার সাথে সাথেই নিজের হাতের ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটুই খেয়েছি, অত এটো হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। গটগট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখলো কানে ফোন ধরে শরবতের চুমুক দিতে দিতে কারোর সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণায় হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকিয়েই শরবতের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না, একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে থপ করে তার হাতের উপর চাবিটা রাখতেই চোখ জোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহার চাপার রাগগত চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকিয়ে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসলো সে। ফোনের উপাশে মানুষটার কথায় তালে তালে ঠোঁটের হাসিটা আরো গাঢ় হতেই স্থান ত্যাগ করলো তোহা। ডাইনিং টেবিলের চিনির কৌটা, লেবুর কৌটা, ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতেই হঠাৎ পেছন থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোয় বড়সড় একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতেই দরজা আটকে দিয়ে হাতের চকলেটগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়ার কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস। হাতের এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়েই বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগে একবার দরজায় নব ঘোরাতেই তা খুলে গেল। ভ্রু কুচকাল তোহা। লোকটা কি একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমের উকি দিল সে। তিহান রুমে নেই, হয়তো বারান্দায়, হয়তো না। সে বারান্দাতেই। হাস্যোজ্জ্বল কণ্ঠে কথাবার্তা এখানে অবধি শোনা যাচ্ছে। হাতের বড়ার বাটিটা নিয়েই চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়ালো সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো তিহান। কিছু বলার আগেই তোহা হাতের বাটি সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল, আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। ঠোঁটে হাসি দেখে দুকদম এগিয়ে যেই দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তেই হকচকিয়ে গেল সে। চোখে অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে।
তিহান আরও একটু অগ্রসর হয়ে তার মাথার কাছে দেয়ালটায় এক হাত রেখে বাহু ধরে আটকে দিতেই সে কম্পিত চাপা স্বরে বলল। কি করছেন? কেউ এসে পড়লে? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। উচ্ছ্বসিত স্বরে কারো নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিজের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণ একটু নাম ভেবে দেখে ভালো কিছু পেলে জানাচ্ছি। ওপাশের কথাটা তোহার কানে এলো না, তবে 1 সেকেন্ড পরেই তিহান আচ্ছা বলে ফোনটা কেটে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখলো তিহান। তোহা নিচে তাকাতে নিলেই তিহান এক হাতে তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলে শীতল গলায় বলল, চোখ নামাবা না, তাকো আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথায় অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখ চোরাই নিবদ্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টিতে। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজ থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসেনি সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট, বড় ভাই হিসেবে খুবই মান্য করে আমাকে। তাই তখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকে জানিয়েছে। কারোর প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে হাসাটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কি রাখবে তা নিয়ে। ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকে রাখতে হবে। শুনলেই তো কতটা অস্থির ধৈর্যহীন শোনাচ্ছিল ওর কণ্ঠ। এটুকু বলে থামল তিহান। একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছ? মিহিস্বরে উত্তর দিল তোহা। মুখটা একটুখানি এগিয়ে আনলো তিহান। প্রচন্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাচুমাচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে তিহানের। তোহার সারা মুখে চোখ বুলিয়ে গালে আলতো করে হাত ছুঁয়ে আচ্ছন্ন কণ্ঠে সে বলল, তুমি আমার প্রণয় রাজ্যের সেই বিধ্বংসী প্রণয়িনী, যে কিনা মুহূর্তে তার মায়া ভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তোলে। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গড়িয়ে দেওয়ার প্রণয় লীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুল তুলে কালো সাদা বিড়াল ছানা। চোখে না পড়ায় ভুলবশত তার লেজে পা মারতেই সজোরে মিউ বলে চেঁচিয়ে ওঠে বিড়াল ছানাটা। তার চেঁচানোর পর মুহূর্তেই তোহাও চেঁচিয়ে ওঠে চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামাল ভাবে টান দিতেই উল্টাপাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান। কোনো রকমে নিজেকে সামলে তোহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটাও তো নেই তোর। যত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আপনার এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তোয়াক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে মিউ করে হঠাৎই শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে রইল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিলেই মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম অত্যাচার করে বুঝে আসে না তার। এতটুকু ছানাটাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে দেবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছিয়ে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতোর ময়লা এগুলো। আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলল তোহা। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছে করে পাড়া দিয়েছি নাকি? ভুলে লেগে গেছে। কি করবেন ওকে? এখানেই রেখে যাবেন? তোহার প্রশ্নবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো এক আবদারের আভাস পেল তিহান। হাঁপ ছাড়ল সে।
তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতনের ডেট পার হয়ে গেছে, অথচ তোহা বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। তাই অফিস রুমে বলে আজ বেতন দিতে হবে, নয়তো আবার পরবর্তী মাসের পরীক্ষায় ঝামেলা হতে পারে। বেতন পরিশোধ না করলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে, বিধায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বলেছেন 10-20 মিনিটেই ফিরে আসবে, কিন্তু ফিরে আসলেই তারা যাবে। তাই তারা নেই কোনো। এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকে বিকাল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়। এতটুকু বাচ্চা তো খাওয়া খুঁজেও খেতে পারবে না। তাই উপায়ন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভিতরে পা বাড়ালো তিহান। বলল, আপাতত দারোয়ান চাচাকে বলে এখানটায় রেখে যায়, পরে কোনো একটা ব্যবস্থা করে দিবনে। বলেই বাচ্চাটাকে ভেতরে গেটের এক কর্নারে রাখলো তিহান। পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, আমি আসা পর্যন্ত একটু খেয়াল রাখেন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে হাসলো দারোয়ান চাচা। বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখা রাখুম নে, নিশ্চিন্তে যাও। ভদ্রতার হাসি হাসলো তিহান। বাইরে গাড়ি হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ছেড়ে তা পকেটে ঢুকালো তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে এলো। পরিবেশটা আজকে কেমন যেন একগুঁয়ে। আকাশ কেমন গুমোট হয়ে আছে, মেঘ নেই, তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আটকে থাকা ঘন কালো মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। নানা ঝামেলায় পুড়িয়ে অবশেষে অফিসের হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসতো, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, সেজন্য তাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরুতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেলেও পর মুহূর্তে তোহা ভাবল তিহান কোশমিন কালেও তাকে এসব কিনে দেবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচণ্ড অনীহা। নিজেও খায় না, তোহাকেও খেতে দেয় না। একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ছেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হলো না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভার হয়ে থাকা মুখশ্রীর চোখ এড়ালো না তিহানের। দরজা আটকে গিয়ে জানালায় হালকা ঝুঁকে সে বলল, বাবার কিছু ওষুধ কিনতে হবে দিহু, তুই একটু বস, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গায়ের গাঢ় সবুজ ওড়নাটা ভালো মতো মাথায় টেনে নিয়ে আটসাট হয়ে বসলো তোহা। কিশোরী মনে অভিমানের বিন্দু বিন্দু কণা জমেছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত। মানুষ তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। একটু মাথা এলিয়ে আরাম করার আগেই তিহানের অনবরত ডাকে তন্ত্রাক্ষর মুহূর্তেই বিচ্ছেদ ঘটল তার। ধরফরিয়ে উঠে বসতেই তিহান ঠেস দিয়ে বলল, এতটুকু সময় ঘুমিয়ে পড়লি? গাধি, ধরে গেল, পড়ে যাবে হাত থেকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুচকার প্লেট, আরেক হাতে চটপটি, আবার কনুইয়ের কাজটায় ভাঁজ করে বুকের সাথে ঠেস দেয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুচকার প্লেটের নিচে আঙুলের সাথে ঝুলছে একটা ভেলপুরির ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে। তোহা দ্রুত হাত বাড়ল ফুচকার প্লেটটা আর ঝালমুড়িগুলো হাতে নিতেই খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় চটপটির প্লেটটা রাখলো তিহান। নিজের সিটে বসে পকেট থেকে একটা
কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে তোহার কোলের উপরে রাখতেই তোহা ভ্রু কুচকে বলল। আপনি কি পাগল তিহান ভাই? এত কিছু এনেছেন কেন? তিহান উত্তর দিল না। পকেটে কোনো রকমে ঢোকানো বাবার জন্য কেনা ওষুধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। অতঃপর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জড়ানো ওড়নার কাঁধে জড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ, গলা, ঘাড় মুছতে লাগলো সে। চোখে হালকা লজ্জা ভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনি সবসময় এরকম পাগলামি করেন কেন? মুচকি হাসল তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল, তখন ওভাবেই বকতে চাইনি আমি। বকেছেন তো। তীব্র অভিমান তোহার কণ্ঠে। কিছুক্ষণ চুপ তাকালো তিহান। ফুচকার প্লেট হাতে ধরে রেখেও খাচ্ছে না তোহা। হতাশ শ্বাস ছাড়ল তিহান। একটা ফুচকা হাতে তুলে তোহার মুখের সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল, অভিমানের পাল্লাটা কি বেশি ভারী? একটু খেলে। এতটুকু বলতেই ফুচকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তিহানের দিকে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, এটা আপনি খান, ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরে ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান দেয়নি অবশ্য, তবুও আকাশ কালো হয়ে যাওয়ায় চারদিকে অনেকটা অন্ধকারে নেমে এসেছে। খালামণির হন্তদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। সে আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধের স্বরে বলল, তিহানটা সে বিকেল থেকে বৃষ্টিতে ভিজছে। আমি এতবার মানা করলাম তবুও ছাদে ছুটলো। জানিসই তো কত একরোখা জেদি স্বভাবের ও। এত ভিজলে অসুখ করবে। তুই একটু যে ডেকে আন না মা, তোর কথা ফেলবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল, যাচ্ছি খালামণি। অবিরাম পানি পড়ায় রিমিঝিমির শব্দ। ছাদের মেঝেতে যেন অবিশ্রান্ত জল নৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছা নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ। হিম শীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেইলি ঘ্রাণ নাকে ঠেকতেই এতক্ষণ এক দৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখজোড়া তুলে তাকালো তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় প্রায় 5-10 বার সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করল না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণও অনুভব করা যায়? ভ্রু কুচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাট এসে প্রায় ভিজিয়ে দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নেই। সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরো বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডা কাপা কাপা কণ্ঠে বলে, তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে, রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যি এসেছ? কী সব বলছেন? আর এভাবে বসে আছেন কেন? উল্টে পড়ে যাবেন তো, নামুন। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিউরে উঠল তোহা। তাকে আরও অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্ব ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ঝমঝম বৃষ্টির আদুরে আলিঙ্গনে কাক ভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল, তিহান। সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটের এক আঙ্গুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতি খেলে গেল তোহার মুখ জুড়ে।
মুখটা কিঞ্চিত এগিয়ে আনলো তিহান। তোহার ছোটে মৃদু স্লাইড করে বলল, তিহান, এই নামেই ডাকা যায় না? আগে পিছে কোনো কিছু নেই, শুধুই তিহান। তোহার তিহান কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই চোখজোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তোহার। কেমন যেন লাগছে, অসাড় অসাড় হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটের লাল রঙের ওড়নাটা জড়ানো ছিল তোহার, এখন তা লেপ্টে আছে আষ্টে পৃষ্ঠে। তীব্র ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়নায় একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত। সে কেন এতটা বেপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়লো তিহান। তোহার কোমরে হাত রাখতে যেও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যায় একটু সহজ হয়ে এলো তোহা। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেয়ে নিজেও রেলিংয়ে দুহাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়ালো। বলল, কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসলো। অযথাই ভেজা চুলগুলো ঝেড়ে বলল, কিছু হয়নি, তুমি রাগ করলে? না। বলে কিছুক্ষণ চুপ থাকলো তোহা। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসলো। হুট করে তোহার পেছনে দাঁড়িয়ে তার এক হাতের উপর হাত রাখতেই দ্বিতীয়বারের মতো শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতে বজ্রপাতের আলোয় ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে, যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলেই কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান কাঁধে থুতনি ঠেকালো, ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকেই এই ছবিটার স্থান এখানে। মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালেও ছবিটা সঠিক জায়গায় রাখতে কখনোই ভুলিনি আমি। তোহার নির্বিকার, নিশ্চুপ। ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা এক রক্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে ল্যামিনেটিং করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে ল্যামিনেটিং করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে? এত বছর তুমি দেখতে পাওনি, অন্য কেউ কেমন দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আসছে তিহানের। তার প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহাও সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টিকন্যা, কিন্তু ছবিতে চুমুক খেতে তো কোনো বারণ নেই। তাই যখন এই প্রেম তৃষ্ণাটা মাত্রাতিরিক্ত হয়েছে তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণা মেটাই, নিজেকে নিজে বুঝতে যে তুমি আমার। ফ্যানের বাতাসে গা শিশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানালাটাও বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়ায় রুমে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটাও তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা নিয়ে অবিরাম মোচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝে কষ্ট করে উঠে ফ্যান আর জানালাটা বন্ধ করার ইচ্ছেটা থাকলেও তা করার শক্তিটা নেই তার। হাড়ের মধ্যেও একটা নিস্তেজ নিস্তেজ রেশ চলে এসেছে। সারা বছরের ঘুম যেন ভর করেছে চোখে, কিন্তু বাদ সাধছে এই অতি ঠান্ডা ভাবটা। রাত প্রায় গভীর, ঘড়ি দেখা হয়নি, তবুও নিঃসন্দেহে বলা যায় 1টা অথবা 1:30টা তো বেজেই গেছে। গায়ে কাঁথাটা ভালো করে ছড়িয়ে তার ভেতর মাথা ঢুকিয়ে ঘুমানোর চেষ্টা করলো তোহা। কাজও হলো এতে, ঠান্ডা অতটা গায়ে লাগছে না।
খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটো তন্দ্রাভাবে এসে জাপটে ধরতেই দরজার নব ঘোরানোর আওয়াজ বাজেভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটোতে তন্দ্রাভাব এসে জাপটে ধরতেই দরজার নব ঘোরানোর আওয়াজে বাজেভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেজাজ ছুটে গেল তোহার। চটা মেজাজটা আরও বেশি চওড়া করার জন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেয়ে গেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চ স্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়াতে শঙ্কিত কণ্ঠে বলল,